ভাইয়া 7 বছর পর দেখা হলো মা ছেলের। হিথ্রো বিমানবন্দরে আবেগঘন মুহূর্ত। উন্নত চিকিৎসায় লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া। পিলখানা হত্যায় নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। দাবি না মানলে ফের আন্দোলনের হুঁশিয়ারি। বিশ্বের সাম্প্রতিক বিমান দুর্ঘটনা ঘিরে শাহজালালে বিট নিরাপত্তা বাড়ছে। ল্যান্ডিং সিস্টেমে বার্ড হিটিং কমাতে 5টি স্থানে পর্যবেক্ষণ। ঘন কুয়াশা আর অস্বাস্থ্যকর বায়ুমানে ভুগছে রাজধানীবাসী। দেশের বিভিন্ন স্থানে 2 থেকে 3 দিন থাকবে শৈত্যপ্রবাহ। শুনছিলেন শিরোনাম। পুরো আয়োজন জুড়ে সান্ধ্যবাজারে আমরা আছি দুজন, আমি তানজিলা খান মীর এবং আমি তানজিম শাফিন। দীর্ঘ প্রায় 7.5 বছর পর লন্ডনে দেখা হলো মা ছেলের, যাদের বিচ্ছিন্ন করেছিল বিভেদের রাজনীতি। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমান। আবেগঘন মুহূর্ত জন্ম নেয় পারিবারিক মিলন মেলায়। পরে বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মাকে নিয়ে লন্ডন ক্লিনিকে যান তারেক রহমান। সেখানেই তাকে ভর্তি করা হয়। বিস্তারিত থাকছে সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আলিঙ্গন। অর্ধযুগের বেশি সময় পর সামনাসামনি মা ছেলের দেখা। হিথ্রো বিমানবন্দরে সৃষ্টি হলো এক আবেগঘন মুহূর্ত। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত পুত্রবধূ জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও। এক পারিবারিক পুনর্মিলন। পরিবারের সদস্যরা ছাড়া স্বাগত জানাতে আসেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি সহ হাজারো নেতাকর্মী। ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার হযরত আলী খান। বেগম জিয়ার দেখা পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। যদিও দলীয় নির্দেশনা ছিল যে কেউ যাতে ভিড় না করে এই ভোরবেলায়, তারপরে আমরা যেহেতু দেশনেত্রী আমাদের আবেগ ভালোবাসার জায়গা থেকে আমরা আসলে বসে থাকতে পারিনি। আমরা সবাই এসেছি ওনাকে এক নজর দেখার জন্য। দীর্ঘ অনেকগুলো বছর তিনি সঠিক চিকিৎসা পাননি, তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আজকে মহেন্দ্রক্ষণ এসছে। যুক্তরাজ্য বিএনপির অসংখ্য হাজার হাজার নেতা কর্মী এই মাইনাস তাপমাত্রার মধ্যে এসেছেন। ইনশাল্লাহ ম্যাডাম জিয়ার ইউকেতে সুচিকিৎসা করে বাংলাদেশের আগামী দিনে যে নেতৃত্ব দেবেন এই আশাই আমরা ব্যক্ত করি। বিমানবন্দর থেকে বেগম জিয়াকে সরাসরি নেওয়া হয় লন্ডন ক্লিনিকে। এ সময় তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যান। 5:30টায় তার গাড়িবহর পৌঁছায় হাসপাতালে। আপাতত তাকে লন্ডন ক্লিনিকেই চিকিৎসা দেয়া হবে। বুধবার বিকেল 3টায় তাকে বহনকারী বিমান লন্ডনে পৌঁছায়। এ সময় পাশে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জায়েদ হোসেন। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি ও ভুক্তভোগীদের পুনর্বাসনের দাবিতে গণজমায়েত শেষে স্মারকলিপি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি শেষে পদযাত্রা শুরু হয় যমুনা অভিমুখে। পরে শাহবাগে পুলিশ আটকে দিলে সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। পরে স্মারকলিপি পৌঁছে দেয় প্রতিনিধি দল। আর পরবর্তী দিক নির্দেশনার জন্য 11 সদস্যের এডহক কমিটি গঠন করেছে পিলখানার হত্যার সুষ্ঠু বিচার প্রত্যাশীরা। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সর্বস্তরে ন্যায় বিচারের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাই যেন কণ্ঠে ধারণ করেছেন পিলখানা হত্যায় ভুক্তভোগীরা। বুধবার সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হতে শুরু করেন বিভিন্ন জেলা থেকে আসা পিলখানা হত্যাকাণ্ডে নির্যাতনের শিকার দাবি করা সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, তৎকালীন সরকারি হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসাবে চালিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করেছে। সম্পূর্ণ একটা ষড়যন্ত্র ছিল, তৎকালীন সরকারের ষড়যন্ত্র ছিল বিডিআরকে ধ্বংস করে দেয়া। আমার 2টা ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে আজকে ছেলে কিছু করতে পারছে না। তার বাবার জন্য সব সময় কান্নাকাটি করে। এত বড় ছেলে
তার বাবার মুক্তি চাই। সবাই আন্দোলনে শরিক হয়েছে, আমাদের চাকরি ফেরত চাই, না হয় এর বিচার চাই। হাসিনা সরকারের নিজের পরিকল্পিত একটা হত্যাকাণ্ড, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখনো কেন আমরা জেলখানায় থাকবো? গণজামায়াতে দাবি তোলা হয় সারা দেশে চাকরিচ্যুত সকল বিডিআর সদস্য ও পরিবারকে পুনর্বাসন করতে হবে। নির্দোষ সদস্যদের মুক্তির দাবি জানিয়ে ভুক্তভোগীরা বলেন, স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষেই থাকবে, তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? আমরা বলতে চাই, একটি বিডিআরও, একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। গণজামায়াত শেষে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে ঘোষণা করা হয় মার্চ টু যমুনা কর্মসূচি। শাহবাগ পর্যন্ত পৌঁছালে পদযাত্রা আটকে দেয় পুলিশ। এ সময় সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনায় যান 4 শিক্ষার্থী প্রতিনিধি সহ 7 সদস্যের প্রতিনিধি দল। এর আগে স্বাধীন তদন্ত কমিশনকে 90 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে রিট করেন এক আইনজীবী। প্রত্যাশা দ্রুত বিচারের মাধ্যমে নির্দোষদের ন্যায় বিচার নিশ্চিত করা। এদিকে পিলখানা হত্যা নিয়ে নিম্ন আদালতে চলমান মামলার রায় হতে পারে বৃহস্পতিবার। বাদীপক্ষ আশা করছেন এবার খালাস পাবেন তৎকালীন বিডিআরের নির্দোষ সদস্যরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। পিলখানা হত্যায় ভুক্তভোগী সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা এখনো অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজহার লিমন। লিমন, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন, গ্রহণও করেছেন, এরপরেও আসলে এখানে অবস্থান নিয়ে তারা কি বলতে যাচ্ছেন বা তাদের দাবিটা কি একটু জানাবেন আমাদের। আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে আছি। আমরা দেখছি যে যারা আন্দোলন করছিল, এই সাবেক বিডিআর এর সদস্য এবং এর পরিবারের সদস্যরা, তারা কিন্তু এখনো আন্দোলনটি চালিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে এই প্রধান উপদেষ্টা বরাবর তাদের যে প্রতিনিধি দল গিয়েছিল তাতে তারা সন্তোষজনক প্রতিশ্রুতি পাননি, যেই কারণে কিন্তু তারা তাদের আন্দোলনটি চালাচ্ছে। জানিয়ে রাখি যে মূলত এইখানে তারা যে দাবিটি করছে, যে জানেন যে এই 15 বছর আগে 2009 সালে এই পিলখানা হত্যাকাণ্ডে যে 74 জন সেনা অফিসার সহ যে 74 জনকে যে হত্যা করা হয়েছে, সেই ঘটনায় যে 2টি মামলা হয়েছে, সেই মামলার যে রায় হয়েছে সেই রায়ের ব্যাপারে তারা কিন্তু সন্তুষ্ট নয় এবং তারা বলছে যে তারা ন্যায় বিচার চান এবং এই যে তারা যে সন্তুষ্ট নয়, তারা এর একটা তদন্ত চান বা একটা নিরপেক্ষ তদন্ত চান এবং তারা অনেকগুলো ব্যাপার সামনে আনছে। তারা বলছে যে এখানে আসলে এই দেশি বিদেশি একটা চক্রান্ত ছিল। তো সেই জায়গা থেকে তারা বলছেন যে যেহেতু ওই 2টি মামলায় ন্যায় বিচার তারা পাননি, যেই কারণে তারা চাইছেন যে নির্বাহী আদেশে ওই 2টি মামলা যাতে খারিজ করে দেওয়া হয় এবং একই সঙ্গে তারা বলছেন যে এই মামলায় প্রায় 375 জনের বেশি জামিন আবেদন করেছে এই যারা আসামি বিডিআর সদস্যরা, তাদের যাতে জামিনের ব্যবস্থা করা হয়। আরও অনেক দাবি তারা করছে যে 100 জনের বেশি এই মামলার তদন্ত করতে গিয়ে রিমান্ডে তাদেরকে হত্যা করা হয়েছে, যেটাকে তারা বলছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এগুলোরও একটা কিন্তু তারা সুরাহা চাচ্ছেন বা এগুলোর একটা সমাধান চাইছেন। জানিয়ে রাখি যে এর জন্য কিন্তু এই যে 2টি মামলা, সেই 2টি মামলা বিশেষ আদালতে হয়েছে, পুরান ঢাকার যে বিশেষ আদালত, সেই 2টি মামলার একটা রায় কিন্তু 2017 সালে ঘোষণা হয়েছে, যেটি এখন আপিল বিভাগে আছে। আরেকটি মামলা বিস্ফোরক দ্রব্যের যে মামলা, সেটি কিন্তু এখনো বিচারাধীন। এবং আরও যে ব্যাপারটি এখানে ঘটেছে যে এই সমস্ত বিষয় যখন এই 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর আলোচনা হচ্ছিল, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে 14 দিন আগে 24 ডিসেম্বর একটা স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যে যাতে এই যে এর
এই ঘটনার পেছনে আসলে কি আছে, দেশি বিদেশি চক্রান্ত কতটা আছে, এগুলো যাতে খুঁজে বের করা হয়। কিন্তু এখানে যারা কথা বলছে তারা বলছে যে এই যে তদন্ত কমিশন এখানে যে ধারাগুলো দেওয়া আছে সেই ধারাগুলো নিয়েও তারা আপত্তি তুলছে। বিশেষ করে তারা বলছে যে যেহেতু ওই ধারার মধ্যে এই মামলাগুলো রাখা হয় নাই, সেহেতু তারা সেই ধারাগুলোর ব্যাপারেও যাতে সরকার ভাবে, এই সমস্ত দাবি তারা এখান থেকে করছে। তারা এখানে আছে, আমরাও আছি, দেখি তারা কতক্ষণ আন্দোলন চালায়। মিম, শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন। শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া সহ ঘোষণাপত্রে 7 দফা অন্তর্ভুক্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর হাসনাত আব্দুল্লাহ বললেন, 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতেই হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে ঘোষণাপত্র সপ্তাহ কর্মসূচিতে এসব কথা বলেন তারা। দাবি আদায়ে ঢাকাসহ সারা দেশেই লিফলেট বিতরণ করেন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠনগুলো। হাসিব বিল্লার প্রতিবেদন। জুলাই আগস্টে মোহাম্মদপুরে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছিল যারা, 5 মাস পর তারা জনদুয়ারে গেল আহতদের সুচিকিৎসা ও শহীদদের স্বীকৃতির দাবি নিয়ে। বুধবার বিকেলে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলা রোড এবং টাউন হল মার্কেট এলাকায় জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিচার এবং 47, 71 এবং 24-এর চেতনাকে ধারণ করে সংবিধানের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে স্থানীয়দের সাথে কথা বলেন তারা। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান নেতারা। আমরা চাচ্ছি যে আকাঙ্ক্ষাকে বুকে লালন করে ধারণ করে আবু সাইদরা, শহীদ মুগ্ধরা, যে হাজারো ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, সে আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকার রূপরেখা দিক। সকল রাজনৈতিক দল সহ সকলে কয়েকটি পয়েন্ট এসে একত্রিত হোক, যেটার ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। সংস্কার এবং নির্বাচনে যে প্রসঙ্গগুলো আসছে এগুলো কোনোভাবেই মুখোমুখি না, এগুলো প্যারালালি চলতে থাকবে, এগুলো সমান্তরাল ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ পুনর্গঠনের জন্য সকলকেই আগায় আসতে হবে। এবং এই আগায় আসার মুহূর্তে যদি কোনো ধরনের বাধা বিপত্তি তৈরি হয় সেগুলো আমরা আলোচনার টেবিলে সমাধান করতে পারি। এর আগে দুপুরে মিরপুর এলাকায় গণসংযোগ করেন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এই সংগঠনটির নেতাকর্মী। তারা পথচারী, রিকশাচালক কিংবা স্থানীয় ভ্রাম্যমাণ দোকানির হাতে লিফলেট তুলে দেন। এই আন্দোলনে ছিল এই সন্তান ভাই বোন, তারা যদি আজকে থেকে 20 বছর পরে সামহাও একটা মামলায় তাকে তুলে নিয়ে যায়, এই অভ্যুত্থানকালীন মামলায়, তাহলে তো তার তো একটা ভবিষ্যৎ সিকিউরিটির একটা বিষয় আছে, সেটার স্বীকৃতি দেওয়া কিন্তু সরকারের দায়িত্ব। তো সবাই মনে করে যে এই প্রোক্লেমেশনটা প্রয়োজন। আমাদের যে সংবিধান, সেই সংবিধান কাঠামোগতভাবেই একজন ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদী কিন্তু তৈরি করে। 153-এর মধ্যে আপনি যদি প্রায় 40% যদি পরিবর্তন করতে হয়, তাহলে সেটা তো পুনর্লেখনটাই সবচেয়ে কাঠামোগতভাবে এবং সেটা যুক্তিযুক্ত। এদিকে ঢাকার বাইরেও লিফলেট বিতরণ করে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে লিফলেট বিতরণকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, 24 পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না। জুলাইয়ের যে প্রেরণা, এটার ঘোষণাপত্রের এখনো পর্যন্ত আমরা 31শে ডিসেম্বর যেখানে দেওয়ার কথা ছিল, আমরা সরকারের ঘোষণায় আশ্বস্ত হয়ে আমরা পিছিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, 15 জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। 7 দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে নরসিংদীতে লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের ইটখোলা মোড়ে লিফলেট বিতরণকালে তিনি বলেন, 24-এর গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে সংবিধানে স্থান দিতে হবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। এদিকে শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে গান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি।
আমাদের দেশের যে মুদ্রণ শিল্পের যে যিনি সভাপতি বা আরও যারা কয়েকজন আছেন তারা এই কারসাজির সাথে জড়িত আছেন, এটা আপনাদের সংবাদপত্রেই এই সংবাদটি বেরিয়েছে। আমি সেখান থেকেই উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বললাম যে দোসররা প্রতি পদে পদে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধাগ্রস্ত করবে এবং সুচারুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে বিঘ্ন তৈরি করবে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। সম্প্রতি বিভিন্ন দেশে বিমান দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ল্যান্ডিং সিস্টেমের নিরাপত্তা বাড়ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এজন্য পাখির অবস্থান পর্যবেক্ষণ করে বার্ড হিটিং কমাতে এয়ারপোর্টের 5টি স্থানে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। বিমান চলাচলের সুরক্ষা নিশ্চিতে এক অনুষ্ঠানে এসব কথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। এদিকে রানওয়ে এলাকায় অবাধে পাখির বিচরণ বন্ধ করা না গেলে নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছে এয়ারলাইন্সগুলো। নাইম আবিরের প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিশ্বে 5টি বিমান দুর্ঘটনা আকাশপথের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করেছে। আজারবাইজান এয়ারলাইন্স, ডেজু এয়ার ফ্লাইট কিংবা কেএলএম ফ্লাইটের দুর্ঘটনা ভাবাচ্ছে বাংলাদেশকেও। এমন প্রেক্ষাপটে বিমান চলাচলে সুরক্ষা নিশ্চিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার অংশীজনদের নিয়ে আলোচনায় বসে। সেখানে উঠে আসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়। বিভিন্ন এয়ারলাইন্স থেকে বলা হয়, রানওয়ে এলাকায় অবাধে পাখির বিচরণ রোধ ও আইএলএস ক্যাটাগরির মান উন্নীত করা না হলে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আমাদের সব এয়ারফিল্ডে স্পেশালি ঢাকা এবং আমি সিলেট নিয়েও কথা বলেছি, সিলেট থেকে আমাদের মিডল ইস্ট এবং ইউকেতে ফ্লাইট যাচ্ছে, লন্ডন এবং ম্যানচেস্টারে, যেখানে বড় ফ্লাইট, বড় প্লেন যাচ্ছে অনেক যাত্রী নিয়ে এবং অনেক ভারী থাকে তখন তারা। ওই সময় বার্ড স্ট্রাইক হওয়াটা একটা খুবই দুর্ঘটনা হলে মানে খুবই খারাপ দুর্ঘটনা হতে পারে। তো ওটার জন্যই আমরা সিভিল এভিয়েশনে জানিয়েছি, ওনারাও জানেন এবং ওনারাও কাজ করছেন, এমন না যে কাজ হচ্ছে না। এ সময় নির্বাহী পরিচালক জানান, পাখি তাড়ানোর জন্য ব্যবস্থা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তিনি বলেন, বিমানবন্দরের 5টি স্থানে বার্ড মনিটরিং সিস্টেম বসিয়ে পাখির অবস্থান নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে বার্ড শুটিংও চলছে। So we cannot negate all the birds coming to the airport. We are trying to reduce as much as possible with the engaging with the government, subsequently whatever we are going to take. এবং এয়ারপোর্টের মধ্যে আমরা এই 5টা মেজারের মাধ্যমে যে আমরা বার্ড কন্ট্রোল মনিটরিং সিস্টেম যেটাকে আমরা ডেটার করার চেষ্টা করি, লাস্ট রিসোর্ট ইজ that reactive approach. We have the active bird shooters. Every day from dawn till dusk, we have the active bird shooters, which is again, we do not want to kill the birds, but at times for জানমালের ক্ষতি যাতে না হয় সেজন্য আমাদের বার্ড শুটারও কাজ করে। আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, আইএলএস ক্যাটাগরি 2-তে উন্নীত করতে সব ধরনের কাজ শেষ হয়েছে। এখন শুধু ইন্সপেকশন ফ্লাইটটি হলে ঘোষণা আসবে ক্যাটাগরি 2 এর। তাতে কম ভিজিবিলিটিতেও উড়োজাহাজের অবতরণে কোনো সমস্যা হবে না। সমস্ত কাজ প্রসিজার লাইট লাগানো থেকে শুরু করে যত মেশিনের মেকানিক্যাল কাজ আছে সবগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। প্রসিজারাল কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা যেটা আছে সেটা হলো আমরা একটা এয়ারক্রাফট আসে, যে এয়ারক্রাফটটা একটা সার্ভে করে আমাদেরকে অ্যাসেসমেন্ট করে, সেই এয়ারক্রাফটের জন্য আমরা আসলে ওয়েট করছি। তো যেটা একটা ছোট জিনিস, অনেক বড় এয়ারক্রাফট তারা আসতে যাচ্ছে না। আমরা 2 থেকে 3 বার আমরা করেছি, আমরা ওপেন টেন্ডার করেছি, আমরা রেসপন্স পাইনি, বাট আমরা চেষ্টা করছি ওনাদেরকে যত দ্রুত সম্ভব আনানোর জন্য। এ সময় সম্প্রতি মর্মান্তিক বিমান দুর্ঘটনাগুলোতে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান বক্তারা। On the onset, I would like to extend my deepest condolences to the families and loved ones of those who perished or were injured in the recent tragic accidents. নাইম আবির, এখন, ঢাকা। 4,246 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,632 কোটি 1 লক্ষ টাকা এবং বৈদেশিক ঋণ 205 কোটি 79 লক্ষ টাকা। বুধবার রাজধানী শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপারসন ও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।
একটি পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অর্থনীতিকে সঠিক পথে চালাতে গণতন্ত্র ও সুশাসিত শাসন ব্যবস্থা নিশ্চিত করাই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তিনি জানান, মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনো তা রয়েছে চড়া অবস্থানে। দেশে চালের কোনো অভাব নেই, মজুতের কারণেই দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বললেন, চালের বাজার স্বাভাবিক রাখতে আমদানির প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। সকালে রাজধানীর বেগুনবাড়িতে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে একথা জানান তিনি। টিসিবির যে কাগজে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে আজকে থেকেই বাতিল ঘোষণা করা হলো। নতুন স্মার্ট কার্ডেই একমাত্র এখন থেকে টিসিবির বিপণন কার্যক্রম পরিচালিত হবে। আপনারা জানেন যে টিসিবি বছরে প্রায় 12,000 কোটি টাকার পণ্য ক্রয় করে। সেটা একটা ব্যাপক, খুব বড় একজন ক্রেতা। টিসিবি বছরে প্রায় 4-4.5 কোটি টাকা ভর্তুকি প্রদান করে এবং প্রায় 12,000 কোটি টাকার পণ্য ক্রয় করে। সো আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে এটাও জানাতে চাই যে ক্রয় কার্যক্রমকেও আমরা আরো বেশি স্বচ্ছ এবং আরো বেশি অংশগ্রহণমূলক করতে চাই। কুয়াশার সঙ্গে আছে শীতের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের অনুভূতি। দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য বেশি হয় এর কারণ বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বিপাকে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। উত্তরের জেলা পঞ্চগড় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে লুৎফর রহমান। লুৎফর, জানাবেন পঞ্চগড়ের শীতের তীব্রতা কেমন, তাপমাত্রা কত এখন? পৌষের মধ্যভাগ থেকে কিন্তু প্রান্তিক জেলা পঞ্চগড়ের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপমাত্রা অনুযায়ী আজকের যদি তাপমাত্রার কথা বলি, আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি পাওয়া হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। গতকালের যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু গতকালের তুলনায় অনেকটা বেড়েছে, তবে শীত কিন্তু কোনো অংশে কমেনি। উত্তরে যে ঠান্ডা বাতাস সেটির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে, বর্তমানে এই জনপদের উপর দিয়ে প্রতি ঘন্টায় 14 থেকে 16 কিলোমিটার গতিতে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। এই ঠান্ডা বাতাস কিন্তু শীতের তীব্রতাটাকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি যে শীত এলেই কিন্তু এই জেলার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু খুব দুর্ভোগে পড়েন, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন। পঞ্চগড়ে যারা নদীর বালু এবং পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন, এই শ্রেণীর মানুষরা খুব দুর্ভোগে পড়েছেন। আর সকাল থেকে যে চিত্রটি আমরা লক্ষ্য করেছি, সকাল থেকে কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি এবং হালকা কুয়াশায় ঢাকা ছিল চারপাশ, এবং উত্তরের যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু বিরামহীন ভাবে জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং মানুষজন কিন্তু খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। আমরা যে দেখেছি যে সড়কের যারা ঘর থেকে বের হচ্ছেন, সড়কের পাশে শ্রমজীবী মানুষরা আগুন করে তারা উষ্ণতা নেবার চেষ্টা করছেন। এবং তার পাশাপাশি জানিয়ে রাখি, পঞ্চগড়ে অনেক অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছেন যারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আমরা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর পঞ্চগড়ের দরিদ্র অসহায় মানুষের জন্য প্রায় 1 লাখ শীত বস্ত্র তারা চাহিদা পাঠিয়েছিলেন, তবে 45,000-এর মতো শীত বস্ত্র পেয়েছেন এবং তা কিন্তু পঞ্চগড়ের 5টি উপজেলা এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিন্তু বিতরণ প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু পঞ্চগড়ের যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, অসহায় মানুষের, তারা আমাদেরকে জানিয়েছেন এই বরাদ্দ কিন্তু জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের সংখ্যার তুলনায় কিন্তু খুবই কম। এর পাশাপাশি আরেকটু তথ্য জানিয়ে রাখি যে এই আগুন করে উষ্ণতা নেবার সময় কিন্তু ঘটছে দুর্ঘটনা। এই মৌসুমে কিন্তু একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে আগুনে অগ্নিদগ্ধ হয়ে। এর পাশাপাশি জানিয়ে রাখি যে পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং এই মুহূর্তে আসলে পঞ্চগড়ের যে চারপাশে কিন্তু প্রচন্ড ঠান্ডা বাতাস এবং তাপমাত্রা কিন্তু যে সর্বোচ্চ তাপমাত্রা সেটি মাপা হয়েছে 22.8 ডিগ্রি সেলসিয়াস। তবে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা আরো কমে আসছে। তো মিম, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান। পাহাড় কাটা নয়, বরং পাহাড় সুরক্ষা করেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে সংবাদ সম্মেলনে এই দাবি করেন হাসপাতালের পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্টরা। তারা বলছেন, এখন যে পাহাড় কাটার অভিযোগ উঠছে তা মূলত ধস ঠেকাতে পাহাড়কে ড্রেজিং করার কর্মকাণ্ড, যেখানে ব্যবহার করা হবে আধুনিক স্লোপ পদ্ধতি। যে বার্ন ইউনিটে মূল ভবন সুরক্ষিত, যাতে বার্ন ইউনিটের এই মূল ভবনটি সুরক্ষিত থাকে। এক্ষেত্রে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দাবি তাদের। ফয়সাল করিমের প্রতিবেদন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গোয়াসিবাগান এলাকায় এই 1 একর জায়গায় গড়ে উঠবে চট্টগ্রামের প্রথম 150 শয্যার কাঙ্ক্ষিত বার্ন ইউনিট। দীর্ঘ যুগের প্রতীক্ষা আর চড়াই উতরাই পেরিয়ে এই কাজ শুরু হলেও সম্প্রতি প্রশ্ন উঠেছে প্রকল্পে পাহাড় কাটা নিয়ে, যেখানে পরিবেশ ছাড়পত্র ছাড়াই পাহাড়ের সবুজ সম্মুখভাগ কেটে করা হয়েছে এমন প্রাণহীন বিবর্ণ। প্রশ্ন ওঠায় স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে আপাতত কাজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তাদের দাবি, পরিবেশ ছাড়পত্র পেলে আবারও শুরু হবে কাজ। তবে পুরো প্রক্রিয়াটিকে পাহাড় কাটা নয়, বরং পাহাড় ও মূল ভবন সুরক্ষার কর্মকাণ্ড হিসেবে দাবি করছে কর্তৃপক্ষ। বুধবার এক সংবাদ সম্মেলনে তারা জানান, পাহাড়ের সামনের অংশ কাটার বিষয়টি মূলত পাহাড়কে ড্রেসিং করে ঢালু করার একটি ধাপ। পাহাড়ের মাটি খুব নরম হওয়ায় এখানে ব্যবহার করা হবে আধুনিক স্লোপ পদ্ধতি, যেখানে করা হবে সবুজায়ন ও রাখা হবে আধুনিক নিষ্কাশন ব্যবস্থা। বিভিন্ন সময় পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা করা হয় বা পাহাড় কেটে বড় বড় ড্রেন করা হয়, এখানে কিন্তু টোটালি সেই জিনিসটা করা হচ্ছে না। এখানে যেটা করা হচ্ছে সেটাকে আমরা টেকনোলজিক্যালি অনেক সময় সয়েল নেইলিং বলে থাকি। পাহাড়কে সেভ করার জন্য এই যে স্লোপ যেগুলো করতেছে, এখানে ওরা আরসিসি কলাম দিবে, তারপর হচ্ছে এটার উপর আবার ওরা এই প্লান্টেশন করবে, পুরো জিনিসটাকে গ্রিন করে ফেলবে যেন মাটিটা ওখান থেকে বের না হয়ে আসে। এই টেকনোলজি আমি আমাদের বাংলাদেশে দেখি নাই, এই প্রথম হচ্ছে সুন্দর একটা টেকনোলজি। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি, পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই প্রকল্প করা হচ্ছে। তারা পাহাড় সুরক্ষায় যে পদ্ধতি ব্যবহার করছে তাকে কার্যকর বলছে পরিবেশবাদী সংগঠনগুলো। তবে পরিবেশ ছাড়পত্র ছাড়াই এমন কাজ শুরুর বিষয়টি নিয়ে প্রশ্ন তাদের। ঢালাই দিয়ে এমনকি আবার মাটি দিয়ে ঘাস রোপণ করে দিবে, যাতে এই পাহাড়টা ধসে না আসে, এবং এখান দিয়ে ড্রেনেজ সিস্টেম থাকবে যাতে পাহাড়ের যে পানিগুলো আছে ঘাসের উপর দিয়ে আইসা ড্রেন দিয়ে চলে যেতে পারে। যে কোনো প্রকল্প কাজ শুরু করার আগে ইআইএ করতে হয়, ওনাদের ইআইএ নেই। এটা শুনে আসলে আমরা একটু আপসেট হয়েছি, কারণ চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষের মতো দায়িত্বশীল একটা প্রতিষ্ঠান থেকে এই ধরনের আচরণ আসলে আশা করা যায় না। গত বছরের মেতে একনেকে অনুমোদন পাওয়া 6তলা এই বার্ন ইউনিটে থাকবে 10টি আইসিইউ, 25টি এইচডিইউ ও 125 শয্যার সুবিধা সহ নানা অত্যাধুনিক সেবা। ঠিকঠাক মতো কাজ এগুলি আগামী 2 বছরের মধ্যে চালু করা যাবে এই কাঙ্ক্ষিত বার্ন ইউনিট। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। ধীরে ধীরে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 8ম দিনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন মাঝার ইমন। ইমন, শীতের সন্ধ্যায় ভিড় কেমন দেখছেন বাণিজ্য মেলায়? যারা মেলায় আসছেন তারা কোন ধরনের পণ্য কিনছেন ও দেখছেন? মেলার 8ম দিন, যেটি আপনি বলছিলেন যে মেলার 8ম দিনের যে চিত্র দেখেছি, সকালের তুলনায় বিকেল এবং সন্ধ্যা নাগাদ সময়ে মূলত ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে মেলা প্রাঙ্গণে। এবং কেনা বেচার কথা যদি বলতে চাই, এখানে যারা আসছেন অর্থাৎ বেশিরভাগই দর্শনার্থী। বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বেশিরভাগই দর্শনার্থী রয়েছেন। আমি যদি একটু মেলা প্রাঙ্গণের বর্তমান চিত্র দেখাতে চাই, যে মেলা প্রাঙ্গণের যে চিত্র রয়েছে, মোটামুটি এখানে মানুষ রয়েছেন, ক্রেতা রয়েছেন, দর্শনার্থী রয়েছেন। তবে আগতদের অধিকাংশই মূলত দর্শনার্থী হিসেবেই এখানে আসছেন। মেলার বিভিন্ন পণ্য রয়েছে, তারা এগুলো দেখছেন। এবং যেহেতু শীতের সময়, এখানে আমরা দেখেছি পোশাকের যে সমস্ত দোকানগুলো রয়েছে, বিশেষ করে নারী এবং শিশুদের যেই সমস্ত দোকানগুলো রয়েছে, চাদর, তারপরে শিশুদের যে সমস্ত বিভিন্ন ধরনের ডিজাইনের আমি জ্যাকেট দেখেছি, অর্থাৎ শীতে যে সমস্ত পোশাক, সেইগুলোর চাহিদা দেখেছি। পাশাপাশি ছেলেদের ব্লেজারের যে সমস্ত দোকানগুলো রয়েছে, সেখানেও বেচা বিক্রি চলছে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে তাদের যে প্রত্যাশা, সেটি হচ্ছে যে আগামী 2-3 দিন পর, অর্থাৎ মেলার যেই প্রথম অংশ, অর্থাৎ 15 দিন পর বেচা বিক্রির যে বিষয়টি, সেটি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি এবারের বছরে মূলত যে আবাসন যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ আবাসন খাতের পণ্যগুলোকে বাৎসরিক পণ্য হিসেবে ঘোষণা করেছে। সেক্ষেত্রে মেলা প্রাঙ্গণের আগতদের অনেকের দৃষ্টি রয়েছে আবাসন যে সমস্ত পণ্যগুলো রয়েছে, অর্থাৎ আবাসন খাত সম্পর্কিত যে সমস্ত কেনা বেচা রয়েছে, পাশাপাশি বিভিন্ন ছাড়ের যে বিষয়টি রয়েছে, এই বিষয়গুলো দেখছেন ক্রেতারা। এবং এখানে যেহেতু মেলাটি যেহেতু পূর্বাচলে হচ্ছে, এখানে অনেকের মূল যে রাজধানীর যে এলাকা রয়েছে, সেখান থেকে এখানে যাতায়াতের যে বিষয়টি রয়েছে, সেই বিষয়েরও কিন্তু সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে এরকমই অভিযোগ করেছেন ক্রেতারা। এবং পাশাপাশি বিক্রেতাদের কথা যেটি বলছিলাম, যে তারা যেটি বলছেন যে মেলার আরও কয়েকদিন গেলে, অর্থাৎ 10-15 দিনের পর, অর্থাৎ এই বেচা বিক্রি বাড়বে। এবং আমরা যে দোকানগুলোতে আমরা বেশি ভিড় দেখেছি, সেটি হচ্ছে যেটি বলছিলাম যে পোশাকের দোকানে ভিড় দেখেছি, এবং যে সমস্ত কসমেটিক্সের দোকান রয়েছে সেখানেও ভিড় দেখেছি। পাশাপাশি এবারের যে বাণিজ্য মেলা, এখানে আমরা দেখেছি যে 7টি বিদেশি প্রতিষ্ঠান সহ দেশের অনেক প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এবং পাশাপাশি যে প্যাভিলিয়নগুলো বসেছে, সেখানেও মোটামুটি ক্রেতা দর্শনার্থীর ভিড় রয়েছে। তবে বিক্রেতাদের যে প্রত্যাশা, সেই যে মেলার যে মূল যে বেচা বিক্রি, সেটি আরও সামনের দিকে আসলে আরও বৃদ্ধি পাবে। তো মেলার 8ম দিনের এই সবশেষ চিত্র ছিল আমার কাছে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাঝার ইমন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার আগে তামিমের সঙ্গে নির্বাচকদের সাথে জরুরি বৈঠকের ফলাফল শূন্য। প্রধান নির্বাচকের ভাষ্য অনুসারে পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন তামিম ইকবাল। অন্যদিকে অলরাউন্ডার সাকিব আল হাসানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বোলিং অ্যাকশনে সবুজ সংকেত আসার পর। বাকিটা জানাবেন আরিফুল ইসলাম সাহাব। অপেক্ষা কিংবা প্রতীক্ষার প্রহর কতটা দীর্ঘ হতে পারে? জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই তামিম আবারও জাতীয় দলে ফিরবেন কি ফিরবেন না সেই গোলকধাঁধায় বাংলাদেশ ক্রিকেট। যেন কানামাছি খেলার লুকোচুরি গল্প। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম ইকবালকে পাওয়া যাবে কিনা সেই বিষয়ে পরিষ্কার কোনো উত্তর নেই। বিপিএল এর চট্টগ্রাম পর্ব শুরু হবার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার ডেডলাইন শেষ, অথচ তামিম তার পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। সমীকরণটা ঠিক মিলছে না। তামিম ইকবাল যদি সময় চাই আমাদেরও দিতে কোনো অসুবিধে নেই, যেহেতু সময় আমাদের হাতে আছে না, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটা সম্পাদন করতে পারি। এত কিছুর মাঝে একটা বিষয় পরিষ্কার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে ফেরানোর জন্য মুখিয়ে আছে বিসিবি। তামিমের ফিটনেস বা স্কিল নিয়ে নেই প্রশ্ন, কিন্তু সবকিছু যদি ঠিকঠাকই থাকে তাহলে জাতীয় দলে তামিমের ফেরার প্রক্রিয়ায় সমস্যা কোথায় সেই উত্তর পাওয়া যায়নি। উল্টো প্রধান নির্বাচক বলটা ঠেলে দিয়েছেন তামিমের কোর্টেই। ফেরত আসা অথবা না আসা, আপনারা যে দোদুল্যমান অবস্থায় আছেন সেটা তামিম ইকবালের কাছ থেকেই আসুক, এবং তিনি যেহেতু তার পরিবারের থেকে দূরে আছেন, এই মুহূর্তে সিলেটে আছেন, চিটাগংয়ে তার পরিবার থাকে, তো সে কারণেই আমার মনে হয় যে ইজ এ ভেরি ফেয়ার কল। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে বিসিবির ভাবনায় আছেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। তবে বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে পরীক্ষা নিরীক্ষার কারণেই সাকিবের বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি, এমনটাই বললেন প্রধান নির্বাচক। তামিম ইকবালের মতো খেলোয়াড় যিনি নাকি আপনি এনসিএল খেলছে, বিপিএল খেলছে, সো দ্যাট তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। তার ফেরাটার জন্য আমরা সবাই মুখিয়েছিলাম যে তিনি ফিরতে চান কিনা, তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কিনা সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি, কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে। দেশের ক্রিকেট ইতিহাসের সেরা দুই ক্রিকেটার তামিম সাকিব। ফিটনেস ইস্যু আর অবসর ঘোষণায় দীর্ঘদিন সেই তামিম হয়ে আছেন অভিমানী নক্ষত্র। আর নানা জটিলতার পর নতুন করে বোলিং অ্যাকশন ইস্যুতে সাকিব যেন থেকেও নেই। 12ই জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ তারিখ, ক্রমান্বয়ে ঘনিয়ে আসছে সময়, অথচ বরাবরের মতোই বড় টুর্নামেন্টের আগে শেষ মুহূর্তে দল ঘোষণার আশায় দিন গুনছে বিসিবি। এই রেওয়াজ কবে কখন শেষ হবে বা আদৌ হবে কিনা সম্ভবত সেটা জানা নেই কারোরই। আরিফুল ইসলাম সাহাব, এখন সিলেট। বিপিএল সহ ঘরোয়া আসরগুলোতে দেশি ক্রিকেটারদের প্রাধান্য দিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদুন নান্নু। লেগ স্পিনার রিশাদ হোসেনকে বিপিএলে আটকে না রেখে বিগ ব্যাশে খেলার সুযোগ দিলেই ভালো হতো বলে মনে করেন তিনি। চলমান বিপিএল এর উইকেট আগের চেয়ে মানসম্মত বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক। বিস্তারিত জানাবেন শরীফ রওশন। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ছড়াছড়ি, এর মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে বিপিএল, যেখানে আইপিএল, বিগ ব্যাশ, SA20-তে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের নামকরা সব ক্রিকেটাররা। অন্যদিকে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বেনামি ক্রিকেটারের মধ্যে অমাবস্যার চাঁদ হয়ে সামনে আসে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবীর মতো খেলোয়াড়রা। এরপরও দেশের ক্রিকেটাররা বঞ্চিত থাকেন বিদেশিদের ভিড়ে। আরিফুল ইসলাম, সাব্বির রহমান, এবাদত হোসেনের সুযোগ মেলেনি মাঠে আলো ছড়ানোর। এমনকি বিগ ব্যাশের মতো হাই প্রোফাইল লিগের খেলাকেও দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য প্রত্যাখ্যান করেছে রিশাদ হোসেনের মতো লেগ স্পিনার। তাতে খানিকটা হতাশই হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। আমাদের যেহেতু নোটেড কিছু প্লেয়ার আছে, পারফর্মার আছে, এদেরকে কিন্তু খেলানো খুবই জরুরি দরকার। যেমন রিশাদ অলরেডি টিম কয়টা ম্যাচ পায়নি, ও আমাদের জাতীয় দলের একটা স্ট্যাবলিশ ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আর বিগ ব্যাশ টুর্নামেন্টে কিন্তু বিশাল টুর্নামেন্ট, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ওর কাজে লাগানো উচিত ছিল।
এবার শুরু থেকে বিপিএল এর উইকেট ভালো হওয়ায় প্রশংসায় ভাসছে বিসিবি। গেল আসরের তুলনায় এ বছর শুরু থেকেই 200-র ঘরে প্রায় ম্যাচই দেখে বেশ উচ্ছ্বসিত সমর্থকরাও। তবে যা গেল আসরগুলোতে দেখা মেলেনি। এর সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও উইকেট নিয়ে আলোচনাও কম হয়নি। বিপিএল এর এবারের উইকেটকে মানসম্মত বলছেন নান্নু। ক্রিকেটাররা যথেষ্ট সময় পেয়েছে, উইকেটগুলি রেস্ট পেয়েছে, যার কারণে আমার মনে হচ্ছে যে উইকেটের স্ট্যান্ডার্ডটা এখনো একটা ভালো দিকে আছে। উইকেটের আচরণটা যথেষ্ট ভালো ছিল এবং যথেষ্ট ময়েশ্চার। রাত্রের খেলায় শেষের দিকে ফিল্ডারদের যথেষ্ট অসুবিধা হচ্ছিল, তারপরেও সবাই অ্যাড্রেস করে ভালো ক্রিকেটটা খেলেছে। প্রতিবারই বিপিএল থেকে জাতীয় দলের জন্য ক্রিকেটার বাছাই করে বিসিবি। এবারও সেই আশাই ব্যক্ত করেন মিনহাজুল আবেদিন নান্নু। শরীফ রওশন, এখন, ঢাকা। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. শেষ করছি সান্ধ্যবাজার। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সাড়ে 7 বছর পর দেখা হলো মা ছেলের। হিথ্রো বিমানবন্দরে আবেগঘন মুহূর্ত। লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া। পিলখানা হত্যায় নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। দাবি না মানলে ফের আন্দোলনের হুঁশিয়ারি। বিশ্ব সাম্প্রতিক বিমান দুর্ঘটনা ঘিরে শাহজালালের নিরাপত্তায় বাড়ছে ল্যান্ডিং সিস্টেমে। বার্ড হিটিং কমাতে 5টি স্থানে পর্যবেক্ষণ। এবং ঘন কুয়াশা আর অস্বাস্থ্যকর বায়ুমানে ভুগছে রাজধানীবাসী। দেশের বিভিন্ন স্থানে 2 থেকে 3 দিন থাকবে শৈত্যপ্রবাহ। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/এখন tv।